তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে, এক খণ্ডের নাম হবে হিন্দু দেশ, আরেক খণ্ডের নাম হবে বাংলাদেশ। একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে, কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো। নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নেয়। প্রিয় দর্শক, আমি যখন ভিডিওতে কথা বলছি এতক্ষণের ভিতরে সম্ভবত আসিফ নজরুলের কলিজার পানি শুকিয়ে গিয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল না, উনি হলেন হাজী আসিফ নজরুল। এই হাজী সাহেবকে নিয়ে বাংলাদেশ থেকে এসে আমি একবার কথা বলেছিলাম। ভারতের রাজনীতি স্পষ্টভাবে বিভক্তির পথে, সেটি হয়তো প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসছে না। বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, এখনো দিচ্ছে না। চিন্ময় কৃষ্ণনাথ দাস চান কপাল, ভাই চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, ভারত আজকে যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যটা তো ভাইয়ার মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, যুক্তরাজ্যের একদল এমপি তারা একটা প্রতিবেদন দিয়েছেন, বর্তমান গভর্নমেন্টকে অস্থিতিশীল, সংখ্যালঘু এইসব ব্যাপার উত্থাপন করেছেন। অর্থাৎ বাতাস আস্তে আস্তে আবার আওয়ামী লীগের দিকে যাচ্ছে। এবার বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। দুটো দেশ করা হবে, এই একটা দেশের নাম হবে বাংলাদেশ, আরেকটা দেশের নাম হবে হিন্দু দেশ। সেই হিন্দু দেশটা কোথায়? হিন্দু দেশটা হলো মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে সেগুলো নিয়ে, মানে তিনটা বিভাগ মোটামুটি, রংপুর, রাজশাহী এবং খুলনা, এই তিনটা বিভাগকে তারা বাংলাদেশের ম্যাপটা কথা খেয়াল করুন। আমি আপনাদের ছবি দেখাচ্ছি ওরা কীভাবে করেছে। সেই ম্যাপটাকে উত্তর এবং দক্ষিণ বরাবর একটা তারা রেখা টেনে পশ্চিমাঞ্চল যেটা আছে সেটা আমাদের জন্য রয়ে গেল বাংলাদেশ, আর পূর্বাঞ্চল যেটা হলো সেটা হলো হিন্দুদের জন্য হিন্দু দেশ। এবং এটা ভারতের সঙ্গে লেগে যাবে তা কিন্তু বলেনি, এটা ভারতের পার্ট হবে তাও বলেনি, এটা নিয়ে স্বাধীন দেশ হবে, এর নাম হবে হিন্দু দেশ। আমি হঠাৎ করে এটা পেলাম, ওদের একটা অনুষ্ঠান দ্য বিগ আওয়ার, সেই বিগ আওয়ার থেকে 8 মিনিট 4 সেকেন্ডের এই লেন্থের একটা ক্লিপ আমি পেয়েছি। সেখানে এই চ্যানেলের যিনি চিফ ম্যানেজিং এডিটর মিস্টার ঋতুস্মিন শর্মা, তিনি এই গল্পটা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে, এক খণ্ডের নাম হবে হিন্দু দেশ, আরেক খণ্ডের নাম হবে বাংলাদেশ। উনি যে কথাটা বললাম এর মধ্যে, এবং এটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা, কে বলেছে তাকে? ইন্ডিয়ান সরকার গভর্নমেন্ট তা বলেনি, উনি বলেছেন এটা নাকি উনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন। আমার কথা হলো যে জিনিসটা ওরা সোশ্যাল মিডিয়ায় পেতেই পারেন, সেটা নিয়ে যখন ওনারা এতটা সময় ব্যয় করেন এবং এখানে ওনার একজন রিপোর্টারকে উনি এনগেজ করেছেন, তার কাছ থেকে ব্যাখ্যা নিয়েছেন কেন হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই কারণে হিন্দুরা একত্রিত হচ্ছে, তারা দাবি তুলেছে একটা পৃথক রাষ্ট্রের এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত নানা কাহিনী উনি এখানে বর্ণনা করেছেন। তো একটা টেলিভিশন চ্যানেল যখন এরকম প্রচার করে এবং সেটা তাদের মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে এখনও বিরাজ করে, তখন কিন্তু এই প্রশ্নটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে। আমরা একদম উড়িয়ে দেব, সেটা ঠিক হবে না। কারণটা হলো এটা, দেখেন ভারতের মিডিয়াগুলো এগুলো অনেক কিছু বলছে। রিপাবলিক মিডিয়া যেটা আছে, রিপাবলিক মিডিয়া, সেটা আমরা দেখছি ওখানে পাগলের প্রলাপের মতো একজন নেচে নেচে কি যেন বলে, সেটা তো আপনারা অনেকে দেখেছেন। কিন্তু এভাবে আমাদের দেশের যে সার্বভৌমত্ব তার উপর হস্তক্ষেপ, সেটাকে আবার তারা দেখাচ্ছে, এটাকে আপনারা কি মনে করেন? আমি এটা দেখে আসলে একটা আতঙ্ক বোধ করছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই চ্যানেলের কিন্তু, এই মিডিয়ার কিন্তু আরও অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি যেগুলো নিয়ে আপনারা হয়তো ভাববেন যে এগুলো আমি কখনো করি না, আমি আগেই পেয়েছি, করিনি। যেমন একটা আছে আপনার, যেমন এই যে একদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু ধর্মগুরু যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নাকি কঠিন সমালোচনা করছে ট্রাম্প, এবং উনি নাকি ধিক্কার জানিয়েছেন বাংলাদেশের সরকারকে। এবং ওইটা বলতে যে তারা বলছে বাংলাদেশের হিন্দুরা এখন মোটেই নিরাপদ না, কারণ কিছুদিন পূর্বে বাংলাদেশের সন্ত্রাসবাদী জসিমউদ্দিন রহমানকে নাকি বাংলাদেশকে মুক্তি দেওয়া হয়েছিল, এই জন্য বাংলাদেশের অবস্থা হিন্দুদের খুবই খারাপ, এই জন্য ট্রাম্প ভয়ানক রাগান্বিত। আবার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন, ওটা ওদের ল্যাঙ্গুয়েজে, আপনি পড়ার চেষ্টা করে বুঝবেন। ওই যে বয়ের মধ্যে যেটা কাটার মতো আছে, ওটাকে আপনি যদি বৈষম্য রয় হিসেবে পড়েন তাহলে মোটামুটি বুঝে যাবেন যে বাংলাদেশে ঢাকা শহরে নাকি ভয়ঙ্কর অবস্থা, এখানে বাংলাদেশে নাকি এখন কট্টর ইসলামপন্থী শাসন চলছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদের ভয়াবহ অবস্থা, হিন্দুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এখানে। আর সবচেয়ে হাস্যকর যে কথাটা বলা হয়েছে যে ঢাকা শহর ভরে গেছে হিন্দুর মৃতদেহে। কোথায় কেউ দেখেছেন আপনারা? ঢাকা শহর নাকি হিন্দুর মৃতদেহে ভরে গেছে। এবং তারপর আবার বলছে তারা কেবল ইসকন মন্দিরেই নয়, বাংলাদেশের প্রতিটা হিন্দু মন্দিরের উপর নাকি আক্রমণ হচ্ছে। চিন্ময় কৃষ্ণনাথ দাস
চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, তথ্য প্রমাণ দিচ্ছি আমরা, বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইস্কনকে সেভ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইস্কনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যটা তো ভাইয়ার মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব খাটছেন, বহুত মানুষের তো খাটছেন, জামাতের আমিরও খাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশের সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আর বিশ্বাস করেন ভারতের জনগণ খেপাক। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতি জায়গা থেকে এই কাজগুলো করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুকে গেছে আমাদের এদিকে, ঢুকা তারপরে আবার ধরেন এরা চলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে, এইটাও আমি অস্বাভাবিক হবো না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান মানে প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফায়দা ফেলবে, ছিঁড়া ফেলবে অনেক হুজুররা, অনেক সংগঠন, তো বেশিরভাগ জায়গায় অ্যান্টি ইন্ডিয়া একটা অবস্থা তো এই দেশে তৈরি হয়েছে। এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক। এটা খুবই বাস্তব না? এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এরা এগুলো এতে কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখা যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলা দিচ্ছে, ওই দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে। এটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যায়, আচ্ছা, তো ইস্কন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইস্কন। বাংলাদেশে ইস্কনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে, সারা পৃথিবী ব্যাপী ইস্কনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইস্কনের সুনাম রয়েছে, সুতরাং আমরা ইস্কনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে চিন্ময়ের চান কপাল রাতারাতি সুপার হিরো হয়ে গেছে, মানে হিন্দু কমিউনিটির কাছে, বিশ্বজুড়ে ট্রাম্পের কাছে চিঠি গেছে, সারা পৃথিবী জুড়ে নানান ঘটনা ঘটছে। দেখা যাক আসলে ইস্যুটা কোন জায়গায় গিয়া থামে। বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনীতি স্পষ্টভাবে বিভক্তির পথে, সেটি হয়তো প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসছে না। আমি সে বিষয়ে কথা বলবো, তার আগে আমাদের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান যে কথাগুলো বলেছেন চরম বাস্তবতার পরিপ্রেক্ষিতে, সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, এখনো দিচ্ছে না,
যদি দিত আগে তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। অর্থাৎ প্রচন্ড যে একটা অবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, অবিশ্বাসের জন্ম হয়েছে দুই দেশের মধ্যে, এবং ভারত যেভাবে একের পর এক উস্কানি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়টিকে তিনি নিঃসন্দেহে অনেক ভালোভাবে অ্যাড্রেস করেছেন। তৌহিদ হোসেন কি বলছেন? তৌহিদ হোসেন বলছেন যে গত 5 আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা এবং এটাই চরম সত্য কথা। এই বাস্তবতা রেখে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক নির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে। ভারতের বোঝা উচিত আমরা কতটা ধৈর্যের পরিচয় দিচ্ছি, কিন্তু ভারত বুঝেও না বোঝার ভাব করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আরো অনেকগুলো বিষয় মনে করিয়ে দিয়েছে। সীমান্ত হত্যার কথা মনে করিয়ে দিয়েছেন। ভারতের সঙ্গে যে আমাদের আরো নানান ধরনের অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য হিস্সা, সীমান্ত হত্যা, সেই বিষয়গুলোর কথা মনে করিয়ে দিয়েছেন। এবং তিনি কি বলছেন আরো একটা লাইন যদি আপনাদেরকে শোনাই। আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটি দেশ যুদ্ধরত নয়, কিন্তু সেখানে মানুষকে গুলি করে হত্যা করা হয়। সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন, এই কথা তো সত্য। সীমান্ত হত্যা নিয়ে ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে আর কোনো হত্যাকাণ্ড ঘটনা হবে না, বিএসএফ তারা আর মরণাস্ত্র ব্যবহার করবে না, কিন্তু এতদিনেও ভারত সে কথা রাখেনি। আমরা এখনো সীমান্ত হত্যাকাণ্ডের খবরাখবর জানতে পারছি। এবং পানির বিষয়টা তো ওপেন সিক্রেট, প্রতিটি মানুষ এখন জানেন। পানির ন্যায্য হিসাবে আমরা পাচ্ছি না। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে সমঝোতা স্মারক হয়ে আছে আরো প্রায় 12-13 বছর আগে, সেই বিষয়টি এখনো ঝুলে আছে। এমনকি তিস্তার পানি ধরে রাখার জন্য যে চিকেন নেকের এলাকায় তিস্তা ব্যারেজের যে বহুমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, চীন অর্থায়ন করতে চেয়েছিল, সেটিও আওয়ামী লীগ সরকারের জন্য হয়নি। সেই চুক্তিও আর বেশি দূর এগোয়নি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখন কি করব? আমরা কি চীনের দ্বারস্থ হব? আমরা কি চীনের সাথে সম্পর্কটা ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো উষ্ণ করব? এখন প্রশ্ন উঠেছে, আমাদেরকে ভেবে দেখা দরকার। এবং বলছিলাম যে ভারতের রাজনীতি বিভক্তি দেখা দিয়েছে। আমরা সবাই শশী থারুরের নাম জানি, সাবেক মন্ত্রী, কংগ্রেসের শীর্ষ নেতা। সেই শশী থারুর কি বলছেন? তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না। তার কারণ আগামী 11 ডিসেম্বর বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, অভিযোগ করছে ভারতের বিভিন্ন পর্যায় থেকে, একবারে ভুয়া অভিযোগ, সেই বিষয়টি নিয়ে ভারতের সংসদে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনা হবে। যেহেতু শশী থারুর ভারতের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি, সে কারণে তিনি আগেই তার মন্তব্য জানিয়ে দিয়েছেন। এবং তিনি বলছেন যদি ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বলবেন। বাংলাদেশে যা ঘটছে হয়তো আমরা উদ্বিগ্ন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তিনি স্পষ্টভাবে বলছেন। আর কি, এখন সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি নেই। এখন 5 আগস্টের 2 দিন আগ পরে যা ঘটেছে সেই পরিবেশটা এখন আর নেই। কেন বারবার এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা সবাই জানি। মমতা ব্যানার্জিও হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদীর প্রতি। কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর একদিন আগেই কথা বললেন। তাহলে শুধুমাত্র নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না যে কোন দিকে ভারত যাচ্ছে, কোন দিকে ভারতের অবস্থান বাংলাদেশকে কেন্দ্র করে। আমরা এটুকু জেনে আনন্দিত হয়েছি। আপাতত ভাবে আমাদের জন্য একটা ভালো খবর যে জাতিসংঘেও এই বিষয়ে ব্রিফ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আমি বারবার সেই বিষয়টির প্রতি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে না, আমরা কিছু করছি না, এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এটুকু বললেই কাজ হবে না। এটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। যেহেতু ভারতের গণমাধ্যমগুলো যে অপপ্রচার করছে সেগুলো বাংলা, হিন্দি, আরো নানান ধরনের ল্যাঙ্গুয়েজে করে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। এদিক থেকে তো আমরা অনেক পিছিয়ে। এবং কূটনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন যারা সরাসরি বাংলাদেশের স্টেক হোল্ডার, তাদেরকে কতটা আলোচনা গুলো পৌঁছে দিয়ে কতটা বাংলাদেশ বোঝাতে সক্ষম হচ্ছে সেই বিবেচনাটা খুব দ্রুত সহকারে করতে হবে। এবং সেটি সম্ভবত শুরু হয়েছে, এটা আমাদের জন্য খুব বেশি দরকার। তবে তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, সেটা অবশ্যই সিগনিফিকেন্ট এবং খোলামেলা বলেছেন ভারত কোনো কিছুই তাদের বিবেচনা নিচ্ছে না বাংলাদেশের বিষয়গুলো, বরং উল্টাপাল্টা যা করার করে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চয়ই অনেক দূর যাবে যদি ভারত তার অবস্থানে একরোখা থাকে। এবং পাশাপাশি আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি বলতে চাই আবারও সেই পূর্ণ কথা, কোন ধরনের ফাঁদে পা দিবেন না প্লিজ। আপনাদেরকে নিয়ে জামাত খেলেছে, বিএনপি খেলেছে, আওয়ামী লীগ খেলেছে, এখন ভারত আপনাদেরকে হিন্দু ভাই বলে আপনাদেরকে নিয়ে খেলছে তাদের নিজেদের। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।